গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, যেখানে আমাদের উইকডেজে তো মানডে টু ফ্রাইডে জিকে জিএস এর ক্লাস থাকছে, এনটিপিসি পিওয়াইকিউ সিরিজটা, এবং উইকেন্ডে আমাদের দুটো করে সায়েন্সের ক্লাস থাকবে। একটা হচ্ছে স্যাটারডে এবং সানডে, দুদিন আমাদের সায়েন্সের ক্লাস থাকবে, এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যদিও আমাদের জিকে জিএস এর সিরিজটা এমন ভাবে হচ্ছে যে শুধুমাত্র এনটিপিসি নয়, তার সাথে আরো অন্যান্য এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে, কারণ আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে সেটা ডিসকাস করছি। তোমাদের সিরিজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে ফার্স্ট ক্লাস জেনারেল সায়েন্সের কি কি কোয়েশ্চেন আছে দেখবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, গ্রাফাইট, কার্বন ও হীরা হলো আইসোটোপ, আইসোমার, আইসোটোন নাকি অ্যালোট্রপ? গ্রাফাইট, কার্বন এবং হীরা এরা একে অপরের আইসোটোপ, আইসোমার, আইসোটোন নাকি অ্যালোট্রপ? অ্যালোট্রপের বাংলা হচ্ছে বহুরূপতা। হ্যাঁ, বহুরূপতা, অ্যালোট্রপি, বহুরূপতা। অপশন ডি হচ্ছে এখানে সঠিক সঠিক উত্তর, অ্যালোট্রপ। কার্বন, গ্রাফাইট এবং হীরা এই তিনটেই হচ্ছে তোমার কার্বনের আলাদা আলাদা রূপ। আমরা দেখবো কার্বনের আর কি কি বহুরূপতা দেখতে পাই। তার আগে তোমরা আমাকে বলবে যে কার্বনের আইসোটোপ কতগুলো দেখা যায়, আইসোমার কাকে বলা হয় এবং আইসোটোন কাকে বলা হয়। এই দুটো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, আজকের ক্লাসে না। যদি তোমাদের জানা থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করতে পারো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। কার্বনের আমরা যে সমস্ত বহুরূপতা দেখতে পাই তার মধ্যে নিয়তকার এবং অনিয়তকার বহুরূপতা। নিয়তকারের মধ্যে হীরক, গ্রাফাইট এবং ফুলারিন, এবং অনিয়তকারের মধ্যে অঙ্গার, কোক, গ্যাস কার্বন এবং ভূষাকালি। এবার যে অ্যালোট্রপ গুলো রয়েছে, কার্বনস মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য টেকনিক্যাল মেকানিক্যাল অ্যাপ্লিকেশন, it has strong ability to bind itself and many other element and it is capable to form useful allotropes. কার্বনের একটা প্রপার্টি রয়েছে যেখানে কার্বন তার চারপাশে আরো অনেকগুলো কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, যেই প্রপার্টিটাকে আমরা ক্যাটিনেশন প্রপার্টি বলছি। এই ক্যাটিনেশন প্রপার্টি বা এই অ্যালোট্রপি আমরা অন্যান্য মলিকিউলের ক্ষেত্রেও দেখতে পারবো, কিন্তু কার্বনের মতো এত রেঞ্জের বা এত ভ্যারাইটির কিন্তু আমরা মলিকিউল ফর্ম করবে সেরকম কিন্তু অন্য কোনো মলিকিউলে আর দেখতে পাবো না। ন্যাচারাল যে সমস্ত অ্যালোট্রপ রয়েছে, যেমন হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কোথায় ইউজ হয়? পেন্সিলের সিসে ইউজ হয়, এবং গ্রাফাইটের স্ট্রাকচার যদি দেখো তাহলে এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার হয় এবং একটার পর একটা লেয়ার ওয়াইজ এটা স্ট্রাকচারটা ফর্ম করে। ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে কার্বনের সব থেকে পিওরেস্ট ফর্ম, বিশুদ্ধতম রূপ, এবং এটা আন্ডার হাই প্রেশার। একটুখানি জুম করার চেষ্টা করছি আমি, জুম জুম। হ্যাঁ, গ্রাফাইট দেন গ্রাফাইট ক্যান বিকেম ডায়মন্ড আন্ডার দ্য হাই প্রেশার। হাই প্রেশারের মধ্যে এটা ডায়মন্ড হতে পারে, এবং হাই টেম্পারেচার লাগে। ডায়মন্ড গুড কন্ডাক্টর অফ হিট, বাট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। কিন্তু গ্রাফাইটের মধ্যে একটা ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনটা থাকার জন্য এটা কিন্তু হিট এবং ইলেকট্রিসিটি দুটোই কন্ডাক্ট করতে পারে। দ্য স্ট্রাকচার অফ ইটস কনসিস্ট অফ দ্য লেয়ার অফ কার্বন, যেটা আমি বললাম যে হানিকম স্ট্রাকচার থাকে। এই হানিকম স্ট্রাকচার গুলো একটার পর একটা লেয়ার ওয়াইজ থাকে, তার জন্য গ্রাফাইটটা একটু পিচ্ছিল টাইপের হয়। ওই লেয়ারটা একটা লেয়ারের সাথে অন্য লেয়ারটা যখন স্লিপ করে যায়, তার জন্য গ্রাফাইটটা কিন্তু পিচ্ছিল টাইপেরই হয়। এই গ্রাফাইটের যে স্ট্রাকচারটা, এই যে হানিকম স্ট্রাকচার বা এই যে হেক্সাগোনাল স্ট্রাকচারটা, এটা যদি আমরা একটা শীটের মতো ভাবি, তাহলে সেটা একটা অন্য অন্য অ্যালোট্রপ পাই, যেটার নাম হচ্ছে গ্রাফিন। এটা সব থেকে নিউলি ডিসকভার হয়েছে একদম। এখন রিসেন্টলি গ্রাফিন নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আর হচ্ছে ন্যানোটিউব, ন্যানোটিউবটাও ডিসকভার হয়েছে ইন দ্য ইয়ার অফ 1991, এটাও খুব রিসেন্ট, এটা নিয়েও কাজকর্ম, অনেক রকমের কাজকর্ম হচ্ছে। আর হচ্ছে ফুলারিন, ফুলারিন হচ্ছে ফুলারিন কার্বন 16, কার্বন সরি কার্বন 60, 70 এরকম কার্বন মলিকিউল নিয়ে ফুলারিন তৈরি হচ্ছে। আর ডায়মন্ডের ক্ষেত্রে যদি কার্বনের এই যে কার্বনটা রয়েছে এর হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করে, তাহলে সেটা কিন্তু sp3 হাইব্রিডাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2. The sorry, when sound wave gets goes when sound wave goes from one medium to another, the quality that remain unchanged. যখন শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে তখন
যে গুণমানটা অপরিবর্তিত থাকে, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ নাকি স্পিড। একটা সাউন্ড ওয়েভ একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে, তখন কোন কোয়ালিটিটা সাউন্ড ওয়েভের আনচেঞ্জ থাকে? উত্তর করো, আমি বলছি। দেখো, স্পিড হচ্ছে ডিপেন্ড করবে সেই মিডিয়ামটার ওপর, কোন মিডিয়ামে স্পিড বেশি কম এটা তোমরা পড়েছো। তো মিডিয়াম যখন চেঞ্জ হবে সেক্ষেত্রে আনচেঞ্জ থাকবে কোনটা? আনচেঞ্জ থাকবে ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে যে কোন সোর্স থেকে সেই সাউন্ডটা প্রডিউস হচ্ছে, সেই সোর্সের উপর ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সি। অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, স্পিড। অ্যামপ্লিটিউড আর ওয়েভলেন্থ আমরা কোনটাকে বলবো? আচ্ছা, এখানে স্পিডটা দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখে নি স্পিডটা কিভাবে চেঞ্জ হচ্ছে। স্পিড যদি আমরা বলি যে সাউন্ডের স্পিড কোন মিডিয়ামে কিরকম, তাহলে সলিডে হচ্ছে সব থেকে বেশি, তারপরে লিকুইডে, তারপরে হচ্ছে গ্যাসে। এখানে একটা স্পিকার লাগানো হয়েছে এবং স্পিকারটা অর্ধেকটা ওয়াটারের মধ্যে মার্চ করা রয়েছে আর অর্ধেকটা বাইরে রয়েছে। মানে লিকুইডের মধ্যে দিয়ে যতটা ট্রাভেল করছে, সেই যে ট্রাভেলটা সেটা কিন্তু এয়ারের মধ্যে যেটা ট্রাভেল করছে সেটা থেকে অনেক বেশি। সাউন্ড ট্রাভেল ফাস্টার আন্ডার ওয়াটার দ্যান দ্য এয়ার। আবার যখন আমরা শুধুমাত্র নর্মাল এয়ারের সাউন্ডের ট্রান্সফারের কথা বলছি, দেখেন তখন একটা জিনিস খেয়াল রাখবে যে ওয়ার্ম এয়ারের ক্ষেত্রে সাউন্ড বেশি ট্রাভেল করছে, কোল্ড এয়ারের ক্ষেত্রে সাউন্ড কম ট্রাভেল করছে। ঠিক আছে, সাউন্ড ট্রাভেল ফাস্টার ইন ওয়ার্ম এয়ার, এইটাও তোমরা নোট করবে যে উষ্ণ বাতাস যদি টেম্পারেচার ইনক্রিজ করে দিই, তখন টেম্পারেচার ইনক্রিজ করে দিলে স্পিডও ইনক্রিজ হচ্ছে। পেনের নিপটাই আমার ডিস্টার্ব করছিল, সেটা চেঞ্জ করতে লেখাটা ভালো হয়ে গেছে। টেম্পারেচার ইনক্রিজ করলে, সরি, স্পিডটাও ইনক্রিজ করছে। ওকে, ওয়ার্ম এয়ারে বেশি সাউন্ডে ট্রাভেল করছে দেন কুলার এয়ার। এইবার যে অ্যামপ্লিটিউড আর ওয়েভলেন্থের ব্যাপারটা দেখো, একটা সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ আগে সেটা বলো তো। সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ? সাউন্ড ওয়েভ হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ এবং আমরা ওয়েভকে দুটো ভাগে ভাগ করি সাধারণত, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, একটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের মধ্যে, মেকানিক্যাল ওয়েভ মানে যেটা একটা মিডিয়াম লাগবে প্রোপাগেট করার জন্য। ওকে, এখানটাতে যদি আমরা লেখার চেষ্টা করি যে ওয়েভকে আমরা সাধারণত ভাগ করি দুটো ভাগে, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ কাকে বলছি? যাদের প্রোপাগেট করার জন্য it requires medium to propagate, আর এটার কোনো মিডিয়াম দরকার হয় না। ওকে, যেমন হচ্ছে লাইট ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, সাউন্ড ওয়েভ। এইবার আরো আমরা কি ভাগে ভাগ করতে পারি? দুটো ভাবে, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই, তোমার লাইটের ক্ষেত্রে লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ, কিন্তু সাউন্ড হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ, কারণ সাউন্ডের ভাইব্রেশনটা কি হয় না, এইভাবে প্রপাগেট করে। আমরা যখন ওয়েভটা দেখব তখন এইভাবে প্রপাগেট করে। আচ্ছা, সেটা যখন আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব তখন আমরা এরকম একটা গ্রাফ পাবো, এটা হচ্ছে টাইম, আর এখান দিয়ে এটা আমরা ওয়েভটা এইভাবে প্লট করছি। এবার অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি কাকে বলছি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওই ওই যে ওয়েভটা সেটা একটা সেকেন্ড টাইমে কতটা যাচ্ছে সেটাকেই আমরা বলছি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করছে পিচ অফ দ্য সাউন্ড। একটা সাউন্ড ওয়েভ, সেই সাউন্ড ওয়েভটা 1 ইউনিট টাইমে কতটা যাচ্ছে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ।
যেখানে লেখা আছে হার্জ, বা এটাকে আমরা সেকেন্ড ইনভার্সও বলি। এবং এই হার্জ বা ফ্রিকোয়েন্সি সেটা ডিটারমাইন করছে এর পিচ কত বেশি হবে। যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে পিচ বেশি হবে, যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে পিচ কম হবে। যদি আমরা ধরি যে এখান থেকে এতটা টাইম হচ্ছে 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ডের মধ্যে এটা কটা ওয়েভ আছে, একটা ওয়েভ, একটা সিঙ্গেল ওয়েভ, তাহলে এর ফ্রিকোয়েন্সি 1 হার্জ। এবং এখানে কটা ওয়েভ রয়েছে, একটা ওয়েভ, একটা ওয়েভ, একটা ওয়েভ, তিনটে ওয়েভ রয়েছে, তাহলে 3 হার্টজ, তাহলে এর পিচ হচ্ছে বেশি। আর অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এই যে মিন পজিশনটা রয়েছে, এই মিন পজিশনটা থেকে কতটা ডিফ্লেক্ট হয়েছে সেটার পরিমাণটাই হচ্ছে এর অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড এর লাউডনেসকে ডিফাইন করছে। যদি অ্যামপ্লিটিউড বেশি হয়, মানে এই মিন পজিশনটা থেকে এর ডিসপ্লেসমেন্ট বেশি হয়, তাহলে তার অ্যামপ্লিটিউড বেশি। এবার অ্যামপ্লিটিউড বেশি হলে তার লাউডনেস বেশি হবে। অ্যামপ্লিটিউড ডিটারমাইন্স দ্য লাউডনেস অফ দ্য সাউন্ড, এবং ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্স দ্য পিচ অফ দ্য সাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, অ্যামপ্লিটিউড সরি, লাউডনেস মাপা হয় কোন ইউনিটে? লাউডনেসের ইউনিট হচ্ছে ডেসিবেল, ঠিক আছে, যেটাকে স্মল ডি এবং ক্যাপিটাল বি দ্বারা ডিটারমাইন করা হয়। ওকে, ক্লিয়ার? Next question, question number 3. Which of the following are electromagnetic wave? নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? টেলিভিশন ওয়েভ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, এক্স রে, নাকি গামা রে? এবার বলবে ম্যাম আপনি তো এক্ষুনি বললেন যে মেকানিক্যাল ওয়েভ আর নন মেকানিক্যাল ওয়েভ, আবার এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোথা থেকে চলে এলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ আ টাইপ অফ নন মেকানিক্যাল ওয়েভ। ওকে, আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, এখানে দেখো দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রো, একটা হচ্ছে ম্যাগনেটিক। মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং যেই দুটো একে অপরের সাথে, এই ছবিটা দেখো বুঝতে পারবে, এইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছে, একটা একটা ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করছে। এই যে ইটা মানে জেড অ্যাক্সিস বরাবর আমরা, সরি, এক্স অ্যাক্সিস বরাবর আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডকে দেখতে পাচ্ছি, এবং জেড অ্যাক্সিস বরাবর আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পাচ্ছি, এবং ওয়েভটা প্রোপাগেট করছে ওই দুটো অ্যাক্সিসের সমকোণে, ঠিক আছে। দেখো ওপর দিকে, এই যে ওপর দিকে নিচে দিকে যখন হচ্ছে সেটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ড, আর এই যে ব্লু কালার দিয়ে ডিনোট করা রয়েছে সেটা আমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে কোন দিকে? এই দুটোর সমকোণে প্রোপাগেট করছে। ক্লিয়ার? এই ছবিটা বোঝা যাচ্ছে তো? অ্যানিমেশনটা দেখা যাচ্ছে আশা করি। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন কোনটা রয়েছে, এখানে দেখো সবগুলোই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। টেলিভিশন ওয়েভ, আল্ট্রাভায়োলেট ওয়েভ, এক্স রে, গামা রে, সবগুলোই কিন্তু আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু প্রপার্টিজ আমরা দেখে নেব। দে ডু নট রিকোয়ার আ মিডিয়াম ফর প্রোপাগেশন। কেন? অ্যাজ দে আর নন মেকানিক্যাল ওয়েভ, কারণ তারা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। Okay, they propagate in vacuum with the speed of light. লাইটের স্পিডে তারা ভ্যাকিউমের মধ্যে প্রপাগেট করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর ট্রান্সভার্স ইন নেচার, দে আর নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্ট হয় না, যার জন্য গামা রেজ কিন্তু ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গেট পোলারাইজড, পোলারাইজড করা যায় এদেরকে। দে ক্যারি এনার্জি অ্যান্ড মোমেন্টাম, তারা এনার্জি ক্যারি করে এবং মোমেন্টাম ক্যারি করে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করার জন্য কোনো মিডিয়াম দরকার হয় না, তারা ভ্যাকিউমে মানে শূন্য মাধ্যমে লাইটের স্পিডে মুভ করে, তাদের ট্রান্সভার্স নেচারের হয়, তারা ডিফ্লেক্ট করে না, ইলেকট্রিক্যাল ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেক্ট হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পোলারাইজড হয়ে যায় খুব তাড়াতাড়ি, মানে পোলারাইজড করা যায় তাদেরকে। দে ক্যারি এনার্জি অ্যান্ড মোমেন্টাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। অতি পরিবাহী পদার্থ দ্বারা কম মাত্রায় বিদ্যুৎ পরিচালনা করা যায়। বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে, বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না, নাকি উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে? অতি পরিবাহী জিজ্ঞেস করেছে, অর্ধ পরিবাহীর সাথে গুলিয়ে ফেলবে না। অতি পরিবাহী মানে হচ্ছে সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর।
সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যখন তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে তারা কোনো রকমের রোধ তৈরি করছে না, রেজিস্ট্যান্স জিরো। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে মনে রাখবে রেজিস্ট্যান্স বা বাংলায় যেটাকে আমরা বলছি রোধ, এই রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, সেটাকে আমরা বলছি সুপার কন্ডাক্টর। তাহলে এখানে অপশন সি সঠিক উত্তর। সুপার কন্ডাক্টর সবসময় কি যে কোনো বস্তু হতে পারে না? হতে পারে না। সুপার কন্ডাক্টর কখন হবে? দেখো এখানে নর্মাল নন সুপার কন্ডাক্টিভ মেটালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা টেম্পারেচার, ঠিক আছে, এদিকটা টেম্পারেচার চলে গেছে। টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে, আবার টেম্পারেচার ডিক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ হচ্ছে। যখন একদম জিরোর কাছাকাছি চলে এসছে তখন সেটা টেম্পারেচার রেজিস্ট্যান্স, তাও একটা রেজিস্ট্যান্স রয়েছে, জিরো কিন্তু না। তার মানে যে কোনো নন সুপার কন্ডাক্টিভ মেটালের ক্ষেত্রে যারা কন্ডাক্টর মেটাল এবং তারা হচ্ছে কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের কিছু না কিছু ভ্যালু পাচ্ছি। কিন্তু সুপার কন্ডাক্টিভিটি জিনিসটা কি না, কিছু মেটেরিয়ালস আছে যাদের রেজিস্টিভিটি ভ্যানিশ হয়ে যায় অ্যাট লো টেম্পারেচার, দে বিকেম সুপার কন্ডাক্টিং। তাদের একদম লো টেম্পারেচারে যদি আসি, আমরা এখান থেকে যদি এদিকে মুভ করি, এখান থেকে যদি আস্তে আস্তে এদিকে মুভ করি, তাহলে কি হচ্ছে, টেম্পারেচারটাই তো কমছে। এইখানে টেম্পারেচার এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, আস্তে আস্তে যখন আমরা টেম্পারেচারটা জিরোর দিকে অ্যাপ্রোচ করছি, একটা সার্টেন ক্রিটিক্যাল টেম্পারেচারের পর রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায়, একদম ফল করে যায়, রেজিস্ট্যান্স জিরো হয়ে গেছে। দেখো এখানে রেজিস্ট্যান্স ছিল এইটা, এখানে রেজিস্ট্যান্স এইটা, এখানে এসে রেজিস্ট্যান্স কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স একদম জিরো হয়ে গেছে। তো এই সুপার কন্ডাক্টিভিটি, এই যে এবিলিটিটা সার্টেন মেটেরিয়াল আমরা দেখতে পাই যেখানে ইলেকট্রিক কারেন্ট উইথ নো রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স থাকে না। Thus superconductor can carry large amount of current without little or no loss of energy. কোনো লস অফ এনার্জি ছাড়া যতটা কারেন্ট পাঠানো হচ্ছে সবটা কারেন্টই সে ক্যারি করতে পারছে। এর এক্সাম্পল, সুপার কন্ডাক্টরের এক্সাম্পল কে বলতে পারবে? সুপার কন্ডাক্টরের এক্সাম্পল নায়োবিয়াম বলে একটা মেটাল আছে, ঠিক আছে, সেটা কিন্তু সুপার কন্ডাক্টিভিটি দেখায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করে মেরি কুরি, রাদারফোর্ড, হেনরি বেকারেল নাকি এনরিকো ফার্মি? কে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? এটা তো ইজি কোয়েশ্চেন, আশা করি তোমরা বলতে পারবে। ওকে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। তাই তেজস্ক্রিয়তার যে এসআই ইউনিট, তেজস্ক্রিয়তার এসআই ইউনিট সেটাও কিন্তু বেকারেল। মেরি কুরির নামও তেজস্ক্রিয়তা সম্পর্কে যুক্ত। রাদারফোর্ডের নাম কিসের সাথে যুক্ত? রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন বলতো? কি আবিষ্কার করেন রাদারফোর্ড ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে? নেক্সট কোয়েশ্চেন, which of the following vitamins is known as niacin? নিচের কোন ভিটামিনটি নিয়াসিন নামে পরিচিত? ভিটামিন বি2, ভিটামিন বি1, ভিটামিন বি4, ভিটামিন বি3, নিচের কোন ভিটামিনটা নিয়াসিন নামে পরিচিত? নিয়াসিন, ভিটামিন বি1, বি1 না বি3 হবে, ভুল মার্ক করা হয়েছে। বি1 তো থিয়ামিন, এটা ভুল মার্ক করা হয়েছে, আমি পিপিটিতে মানে পিডিএফ এ ঠিক করে দেবো, ঠিক আছে। ভিটামিন বি3, বি3 নাম হচ্ছে নিয়াসিন, ভিটামিন বি1 এর নাম হচ্ছে থিয়ামিন। আমি যেন কালকে একটু ট্রিক বানাবার চেষ্টা করছিলাম এই ভিটামিন বি কমপ্লেক্সের নামগুলো দিয়ে, অর্ধেকটা হলো, পুরোটা হলো না, পুরোটা বানাতে পারলে তোমাদেরকে বলবো। ভিটামিন বি2 হচ্ছে রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 তো হয়ে গেল নিয়াসিন। ভিটামিন বি4 হচ্ছে তোমার, বি4 তো হয় না, ছেড়ে দাও, বি4 হয় না, বি5 হয়। বি5 হচ্ছে পেন্টাথেনিক অ্যাসিড, 5 পেন্টাথেনিক অ্যাসিড, ওকে, এটা মনে থাকবে। ভিটামিন বি6 হচ্ছে
পাইরিডক্সিন। ভিটামিন B7 হচ্ছে বায়োটিন। ভিটামিন B9 অর B11 ও বলা হয় এটাকে অনেক সময়, এটা হচ্ছে ফলিক অ্যাসিড বা ফোলেট। এন্ড ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, আচ্ছা, এবার এদের ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো একটু দেখে নিই। একটা পরে আমি স্লাইড রেখেছিলাম এত কিছু বলবো বলে, সেটা তারপর এই স্লাইডেই তো হয়ে গেল, ঠিক আছে ছাড়ো। আহ ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্যাট সলিবল আর একটা হচ্ছে ওয়াটার সলিবল। ফ্যাট সলিবল ভিটামিন কি কি? এ, ডি, ই আর কে। আর ওয়াটার সলিবল ভিটামিন সি অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স। এই টপিকটা এত পুরনো টপিক, মানে এই ভিটামিনের টপিকটা, এই টপিকটা প্রত্যেক বছর এক্সামে কিছু না কিছু কোয়েশ্চেন থাকে, হয় নাম নইলে ডেফিসিয়েন্সি ডিজিজ নইলে ম্যাচ করতে দেয়। কিন্তু এই টপিকটা অনেক বছর ধরে, মানে আমরা ছোটবেলায় তো পড়েছি, প্লাস মানে প্রিপারেশন যারা আগে করেছে আমাদের আগের জেনারেশন তারাও পড়েছে, এখনো পড়েছে। কিছু টপিক আছে যেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই টপিকটা আমি সেই প্রথম দিন যেদিন থেকে শুরু করেছি মনে হয় পড়াতে, সেদিন থেকে বলছি, এবং যে ক্লাসে আমি কোয়েশ্চেন পাই সেই ক্লাসে আমি গোটা টপিকটা বলি। ওকে, ভিটামিন এ পুরো নাম কি? রেটিনল। এখন তো এই নামগুলো সবাই জেনে গেছে, সব সিরাম টিরাম লাগিয়ে। ভিটামিন ডি এর পুরো নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই আর ভিটামিন কে এর ফুল ফর্ম তোমরা বলো, আমি ততক্ষণ এর ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো লিখে দিই। ভিটামিন B1 থিয়ামিন এর ডেফিসিয়েন্সিতে কি হয় বলতো? এর ডেফিসিয়েন্সিতে হয় বেরি। আর ভিটামিন B2 রাইবোফ্লাভিন এর ডেফিসিয়েন্সিতে কি হয়? ডার্মাটাইটিস, এই সমস্ত রোগগুলো হয়, অতটা ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট, ভিটামিন B3 ডেফিসিয়েন্সিতে কি হয়? ভিটামিন B3 ডেফিসিয়েন্সিতে হয় পেলেগ্রা। তাই ভিটামিন B3 কে বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর, এবং এই পেলেগ্রাকে বলা হয় 3D। তিনটে ডি এখানে মনে রাখবো, 3D বলা হয় না, তিনটে ডি আমরা এখানে মনে রাখবো। পেলেগ্রাতে হয় কি? ডেমেনশিয়া, ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস মানে চর্মরোগ, ঠিক আছে, ডার্মাটাইটিস আর হচ্ছে ডায়রিয়া। 3D মনে রাখবো পেলেগ্রাতে। আচ্ছা, আর হচ্ছে এখানে তোমার B9, মানে ফলিক অ্যাসিডের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায়, নিউরাল টিউবের ডিফেক্ট দেখা যায়। আর ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হলে, এটাও ইম্পর্টেন্ট, পরের স্লাইডে লিখছি, এখানে লিখলে বোঝা যাবে না। ভিটামিন 12 এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা পার্সিনিয়াস অ্যানিমিয়া দেখতে পাবো। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা। রক্তাল্পতা অনেক কারণে হতে পারে। যদি আরবিসি কম প্রডিউস হয় সেই কারণে হতে পারে, আরবিসি শেপ চেঞ্জ হয়ে গেলে সেই কারণে হতে পারে, বা ধরো আয়রন ডেফিসিয়েন্সির জন্য আরবিসি ভেঙে যাচ্ছে সেই কারণে হতে পারে। তো ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সিতেও অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন ই এর নাম যেটা জিজ্ঞেস করলাম, তার সাইন্টিফিক নাম হচ্ছে টোকোফেরল।
সরি, টোকোফেরল, অ্যান্ড ভিটামিন কে এর হচ্ছে ফাইলোকুইনোন। ওকে, ক্লিয়ার। ভিটামিন এ এর অভাবে চোখের রোগ দেখতে পাই আমরা, বর্ণান্ধতা দেখতে পাই। ভিটামিন ডি এর অভাব হলে আমাদের হাড় ক্ষয় হয়ে যায়, অস্টিওপোরোসিস দেখতে পাই। ভিটামিন ই এর অভাবে আমরা কি দেখতে পাই না, ফার্টিলিটি কমে যায় ভিটামিন ই এর অভাবে। আর ভিটামিন কে এর অভাবে, ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে, ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চনে বাধা সৃষ্টি হয়। রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনের একটা ফ্যাক্টর কিন্তু ভিটামিন কে। Next question, question number 7. Behind the cornea, there is a dark muscular structure called retina, pupil, iris নাকি লেন্স? কর্নিয়ার পিছনে যে ডার্ক মাস্কুলার স্ট্রাকচারটা থাকে তাকে আমরা কি বলছি? কর্নিয়ার পিছনে জিজ্ঞেস করেছে। ওকে, এটার সঠিক উত্তর হচ্ছে আইরিস, অপশন সি। এখানে যদি তুমি একটু চোখের স্ট্রাকচারটা দেখো তাহলে এখানে দেখতে পাবে এই যে পার্টটা রয়েছে, যেই পার্টটা কে আমরা কর্নিয়া বলছি, সেই পার্টের পিছন দিকে যে মাস্কুলার স্ট্রাকচার সেটা হচ্ছে আমার আইরিস। এবার রেটিনা, রেটিনাতে কি হয় না, রেটিনাতে হয় ইমেজ ফরমেশন হয়। এখানে গিয়ে লাইটটা এই যে তোমার পিউপিল দিয়ে লাইটটা ঢুকছে, ঢুকে গিয়ে এই রেটিনার মধ্যে গিয়ে পড়ে এবং এখানে ইমেজ ফরমেশন হয়, এবং এই যে অপটিক নার্ভ গুলো রয়েছে সেটা এই রেটিনার সাথে কানেক্টেড, যেখান থেকে ওই ফরমেশন অফ ইমেজটা আমাদের যে অপটিক নার্ভ রয়েছে সেটার মাধ্যমে ব্রেনে যায় এবং সেটা প্রসেস করে। তাহলে এই রেটিনাতে কি হচ্ছে, রেটিনাতে ইমেজ তৈরি হচ্ছে, ইমেজ ফরমেশন হচ্ছে এখানে। অপটিক নার্ভ এটা ব্রেনকে সিগন্যাল পাঠাচ্ছে, যা দেখছে তাই পাঠাচ্ছে। তুমি যদি বলো আমি আমার চোখে যা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না, তাহলে তো আর সেটা ব্রেন শুনবে না। ব্রেন তো যেটা রেটিনা প্রসেস করে, রেটিনাতে যে ছবিটা পড়েছে সেটাই পাঠিয়েছে। তো আইরিসটা আমরা কি দেখলাম, আইরিসটা আমরা দেখলাম যে ডার্ক মাস্কুলার, কি ছিল কোয়েশ্চেনে, আগের কোয়েশ্চেনে মাস্কুলার স্ট্রাকচার, আচ্ছা ডার্ক মাস্কুলার স্ট্রাকচার। এবং এই যে আইরিসটা, এই আইরিসটাই কি করে, চোখের কালার ডিসাইড করে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা কি ডিসাইড করে, চোখের কালার ডিসাইড করে, যে তোমার চোখটা নীল হবে না একদম কালো হবে না ব্রাউন হবে না গ্রিন হবে, এই চোখের কালারটা ডিসাইড করে। নাকি একদম তোমার ব্লু হয়ে যাবে, ওই ইয়ের মতো, কি যেন ছিল, আরে ব্লু, একদম ব্লু চোখ আর আছে বলো না, ভুলে গেছি। আচ্ছা, কর্নিয়াটা কি করে, কর্নিয়া এই যখন কোনো আই ডোনেশন করা হয় তখন কিন্তু কর্নিয়াই ডোনেট করা হয়, ঠিক আছে। আইয়ের কোন পার্টটা ডোনেট করা হয় এটাও কিন্তু কোয়েশ্চেন আসে। যখন আই ডোনেশন করা হয় তখন কিন্তু এই কর্নিয়াটাই ডোনেট করা হয়। আই ডোনেশন বলেই আমি লিখে দিচ্ছি। আর এই কর্নিয়াটা কি কাজ করে, কর্নিয়াটা লাইট রিফ্লেক্ট করে, ঠিক আছে, লাইটকে রিফ্লেক্ট করে। ওকে, লেন্স, লেন্স যেটা রয়েছে এটা লেন্সটাকে ধরে আছে যে দুটো মাসল সেটাকে বলা হচ্ছে সিলিয়ারি বডি। লেন্সটাকে ধরে আছে যে দুটো মাসল সেটাকে বলা হচ্ছে সিলিয়ারি বডি। এই যে এই যে মাসলটা লেন্সটাকে ধরে আছে, লেন্সটা অ্যাডজাস্টেড হয়, এবং এই যে পিউপিলটা হচ্ছে এখানটা একটা ছিদ্র টাইপের, ঠিক আছে, পিউপিলটা কন্ট্রোল করে কি, আইরিস হচ্ছে পিউপিলটাকে কন্ট্রোল করে, আর লেন্সটাকে কন্ট্রোল করে এই সিলিয়ারি বডি অ্যান্ড মাসল। এটাকে লেন্স, এটা কি করে, লেন্সকে কন্ট্রোল করে, controls লেন্স। ওকে, আচ্ছা লেন্সটা কি ধরনের লেন্স থাকে, আমাদের চোখের মধ্যে কি ধরনের লেন্স থাকে, এটাও কোয়েশ্চেন। কতগুলো কোয়েশ্চেন হচ্ছে একটা কোয়েশ্চেন থেকে, কোন টাইপের লেন্স থাকে, কোন টাইপের লেন্স থাকে তোমরা বলো, আমি বলে দেবো, এখানেই বলবো। আচ্ছা,
আর কি রয়েছে এখানে? এখানে তো মাসল রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ভেতরের গহ্বরটা মানে লেন্সের এই দিকের গহ্বরটা, এই যে বড় ভিতরের গহ্বরটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস বডি, এবং এই যে সামনের গহ্বরটা সেটাকে কি বলা হয় বলতো? সেটাকে অ্যাকুয়াস হিউমার বলা হয়। এটাকে ভিট্রিয়াস হিউমার বলা হচ্ছে, সামনেরটাকে অ্যাকুয়াস হিউমার বলা হয়। আর কিছু এখানে তো অবশিষ্ট নেই। আর এই যে পিউপিলটা কোথায় গেল? পিউপিলটা এটা কি করে? এটা কন্ট্রোল করে কতটা অ্যামাউন্টের লাইট চোখের মধ্যে দিয়ে ঢুকবে, সেটাকে কন্ট্রোল করে। ধরো তোমার চোখটা একটা, তুমি অন্ধকার থেকে আসলে, তুমি যদি একটা খুব লাইট থেকে আসছো, যদি তুমি বাইরে থাকছো, ধরো তুমি ছাদে গেছো, ছাদে যখন রোদ থেকে হঠাৎ করে সিঁড়ির দিকে ছাদের দরজাটা লাগিয়ে সিঁড়িতে আসবে, তোমার চোখটা অন্ধকার অন্ধকার দেখতে পায়, একটু টাইম লাগে অ্যাডজাস্ট হতে। এই যে পিউপিলটা তখন বড় হয়ে যায়, তখন অনেকটা বেশি লাইট পিউপিলের মধ্যে দিয়ে চোখের মধ্যে ঢোকে। এই এবং হঠাৎ করে যখন তুমি অতটা লাইট থেকে অন্ধকারে আসো, তখন তোমার পিউপিলটা অ্যাডজাস্ট হতে কিছুটা টাইম লাগে। আবার যদি হুট করে তুমি অন্ধকারে রয়েছো, হুট করে মা সকালবেলা এসে তোমার লাইটটা জ্বালিয়ে দেয়, তো লাইটটা জ্বালিয়ে দিল, তখনও তুমি চোখটা কিন্তু স্পষ্ট দেখতে পাও না, কিছুক্ষণ ফর দ্য ফ্র্যাকশন অফ সাম সেকেন্ড তোমার টাইম লাগে পিউপিলটাকে অ্যাডজাস্ট করতে। তাহলে পিউপিলটা কি করে? পিউপিলটা অ্যাডজাস্ট করে যে কতটা অ্যামাউন্ট, কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। ওকে, আর কে কে উত্তর দিলে যে আমাদের চোখের লেন্সটা কি ধরনের লেন্স, সেটা তো আমি দেখতে পাবো এই ক্লাসটা যখন যাবে। সেটা হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স। কেন কনভেক্স লেন্স? কারণ লাইটটা এর মধ্যে দিয়ে পড়ছে, দিয়ে এক জায়গায় গিয়ে কনভার্জ হচ্ছে রেটিনার মধ্যে। কনভেক্স লেন্স মানে সেটা কনভার্জিং ইন নেচার। কনভার্জিং ইন নেচার। ঠিক আছে, তাহলে কি কি পড়লাম? রেটিনাতে ইমেজ ফরমেশন হচ্ছে, এখানে কি থাকে? এখানে দুটো টাইপের সেল থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে রড কোষ, রড সেল, এবং একটা হচ্ছে কোন কোষ। দুটো টাইপের সেল থাকে এখানে। ওকে, আর এখানে রেটিনার মধ্যে ইমেজ ফরমেশন হচ্ছে, সেটা অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনকে সেন্ড করছে। এটা হচ্ছে ভিট্রিয়াস বডি, এর সামনেরটা অ্যাকুয়াস হিউমার, এটা ভিট্রিয়াস হিউমার। এখানে রয়েছে লেন্স, লেন্সকে কে কন্ট্রোল করছে? না, এই যে সিলিয়ারি বডি রয়েছে সেটা লেন্সকে কন্ট্রোল করছে। কর্নিয়া, আই ডোনেশনের সময় আমরা কর্নিয়া ডোনেট করি, এটা লাইট রিফ্লেক্টর হিসেবে কাজ করছে। আইরিস হচ্ছে ডার্ক মাস্কুলার স্ট্রাকচার বিহাইন্ড দ্য কর্নিয়া, কর্নিয়ার পিছনে রয়েছে, এবং আইরিসই ডিসাইড করে আই কালার। আর এখানটাতে রয়েছে তোমার পিউপিল, যেটা কি করছে? কন্ট্রোল করছে কতটা অ্যামাউন্টের লাইট এর মধ্যে এন্টার করবে। পিউপিল মানে যে যে ফুটোটা দিয়ে লাইটটা ঢুকছে। তারপরে আমরা কি দেখলাম? যে লেন্সটা অ্যাডজাস্ট হয়ে রেটিনাতে যে ইমেজ ফরমেশন করছে, সেই অ্যাডজাস্টে হেল্প করছে সিলিয়ারি বডি এবং মাসল। এবং এই লেন্সটা কোন টাইপের লেন্স? না, কনভেক্স লেন্স। ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 12। স্তন্যপায়ী প্রাণীর করোটির স্নায়ু সংখ্যা কত? নাম্বার অফ ক্রেনিয়াল নার্ভ ইন ম্যামলস। ক্রেনিয়াল নার্ভ কতগুলো আছে? 10 জোড়া, 10টি, 12 জোড়া, না 12টি? ক্রেনিয়াল নার্ভ কত জোড়া রয়েছে? ক্রেনিয়াল নার্ভ রয়েছে টোটাল আমাদের বডিতে 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ কি কি? নাম মনে রাখতে হবে? রাখতে হবে না, আমি জাস্ট বলছি। অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ। অপটিক মানে হচ্ছে সেটা আই রিলেটেড, ঠিক আছে। অলফ্যাক্টরি মানে সেটা হচ্ছে নোজ রিলেটেড। ট্রাইজেমিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ, গ্লোসোফ্যারিঙ্গিয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ, তারপরে হচ্ছে এখানে ভেস্টিবিউকুলার নার্ভ। এখানে সব নামগুলো আছে, মনে রাখার কিছু দরকার নেই। মনে যেটা রাখতে হবে, এই দুটো অপটিক আই রিলেটেড এবং অলফ্যাক্টরি নোজ রিলেটেড। এবং এই যে ভেগাস নার্ভ রয়েছে, এই নার্ভটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ কেন বললাম? নার্ভ কয় প্রকার, কি কি আমরা পড়বো আজকের ক্লাসেই পড়বো। এখানে দেখো, আমরা জানি যে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক যেটা হচ্ছে নিউরন। নিউরনের স্ট্রাকচার কিরকম? নিউরনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার সেল বডি। এই
এবং এই সেল বডি থেকে দুটো প্রবর্ধক বেরোয়, একটা হচ্ছে ছোট প্রবর্ধক যেটাকে আমরা বলছি ডেনড্রন, এবং ডেনড্রনের শাখা যখন হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ডেনড্রাইট। আর যেটা বড় প্রবর্ধক সেটাকে আমরা বলছি অ্যাক্সন। অ্যাক্সনের মধ্যে অ্যাক্সন হচ্ছে ডেনড্রনের মতো এতগুলো নয়, একটা সিঙ্গেল থাকে অ্যাক্সন এবং সেটা অনেক লম্বা হয় এবং শেষে এসে এরকম ভাবে স্প্লিট হয়ে যাচ্ছে, যেখানে অ্যাক্সন টার্মিনাল, এটাকে আমরা বলছি প্রান্তীয় বুরুজ বা সাইন্যাপসিস। এই যে জাংশনটা, এই জাংশনটাকে আমরা বলছি সাইন্যাপসিস। অ্যাক্সনের মধ্যে কি রয়েছে? মাইলিন শিথ রয়েছে, তাহলে এটা হচ্ছে মেডুলেটেড নিউরন। মাইলিন শিথ রয়েছে। সেল বডির মধ্যে নিউক্লিয়াস থাকে, সেল বডির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে এবং সেল বডির মধ্যে কি থাকে? নিজল দানা থাকে। নিজল বাংলায় যদি বলি তাহলে সেটা নিজল দানা হয়ে যায়। নিজল দানা থাকে। এই নিজল দানাগুলো কি করে? এই নিজল বডিজ গুলো প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, প্রোটিন সিনথেসিস করে, রাইবোজোমের ইকুইভ্যালেন্ট কাজ করে। এবং খেয়াল রাখবে নিউরনের মধ্যে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে না, যার জন্য নিউরন কি হয়? ডিভাইড করতে পারে না, যার জন্য এটা কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। ওকে, আচ্ছা, এটাকে বলা হচ্ছে অ্যাকসন হিগল, যেখানটাতে জয়েন হচ্ছে। আর আর কি মনে রাখবো? আর এখানে এই যে মাঝখানটায় যেখানটাতে মাইলিন সিদ নেই, এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। বাংলাতেই লিখে দিচ্ছি আমি। ওকে, ওকে, তো নিউরন হলো একটা সিঙ্গেল সেল, এবং খেয়াল রাখবে নিউরন হচ্ছে সব থেকে দীর্ঘ সেল, ঠিক আছে? লংগেস্ট সেল ইন অ্যানিমাল বডি, প্রাণী কোষ। লংগেস্ট সেল। ওকে, নিউরন আর নার্ভের মধ্যে কি ডিফারেন্স? একটা সিঙ্গেল নিউরন, সেটাকে আবার সেটা অনেকগুলো এরকম নিউরন একসাথে হয়ে একটা বান্ডিল তৈরি করে। সেখানে কি কি বর্ডার রয়েছে? এই একটা নার্ভের তিনটে লেয়ার রয়েছে, একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম। এই সিঙ্গেল সিঙ্গেল নিউরন গুলো এরকম একটা সুতো দিয়ে বাঁধা হয়। ধরো তোমার কাছে একটা একটা স্টিক আছে, যে স্টিক গুলোকে তুমি নিউরন হিসেবে ট্রিট করছো, ওরকম অনেকগুলো স্টিক একটা সুতো দিয়ে প্রথমে বাঁধলে, যেই সুতোটার নাম কি? সেই সুতোটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। আর একটা নিউরনকে তুমি প্রথমে কাগজ দিয়ে র্যাপ করেছো, একটা স্টিককে প্রথমে কাগজ দিয়ে র্যাপ করেছো, যেই র্যাপটার নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। এবং সেই র্যাপ করা স্টিক গুলো আবার একটা দড়ি দিয়ে বেঁধেছো, যেই দড়িটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। এবং ওই রকম অনেকগুলো বান্ডিল নিয়েছো, সাথে আর কি নিয়েছো? সাথে ব্লাড ভেসেলস নিয়েছো, মাঝখানে কিছু ফাইবার রয়েছে, সেই সমস্ত কিছুগুলোকে একটা বড় দড়ি দিয়ে বেঁধেছো, যেই দড়িটার নাম হচ্ছে এপিনিউরিয়াম। এই সবটা যেটা তৈরি হলো, যে বান্ডিলটা তৈরি হলো, সেটা হচ্ছে একটা নার্ভ। তাহলে একটা নার্ভের মধ্যে অনেক নিউরন আছে, ব্লাড ভেসেলস আছে, মাসল মানে কিছু অ্যাডিপোজ টিস্যু আছে অনেক রকমের, সেই সবকটা নিয়ে যে বান্ডিলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নার্ভ। নার্ভ আর নিউরনের মধ্যে পার্থক্যটা আশা করি বোঝা গেল। এবার টাইপ অফ নিউরন বা নার্ভটা কি ধরনের কাজ করছে, সেটা কি বাইরে থেকে ইনস্ট্রাকশন ব্রেনের কাছে নিয়ে যাচ্ছে না ব্রেন থেকে ইনস্ট্রাকশন বাইরে পাঠাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা নার্ভকে আবার ক্যাটাগরাইজ করব। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। নিম্নলিখিত দুটি গ্যাস থেকে নক্ষত্রের গঠন শুরু হয়? হাইড্রোজেন ও নাইট্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, নাকি হাইড্রোজেন এবং হিলিয়াম? কোন দুটি গ্যাস থেকে নক্ষত্রের গঠন শুরু হয়? নক্ষত্রের গঠন শুরু হয় হাইড্রোজেন এবং হিলিয়াম থেকে। কোন রিয়াকশন হয় এখানে? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। ওকে, ফিউশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14। কে ডিএনএ দ্বিতন্ত্রী গঠন ব্যাখ্যা করেন? মর্গ্যান, ওয়াটসন ও ক্রিক, এডওয়ার্ড জেনার, ওপরের কোনটিই নয়। ডিএনএ দ্বিতন্ত্রী গঠন, ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেটা কে ব্যাখ্যা করেন?
অপশন বি সঠিক উত্তর। ওয়াটসন এবং ক্রিক তারা দ্বিতন্ত্রী গঠন ব্যবহার করেছিলেন। ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর মধ্যে কতগুলো বেস রয়েছে? 4 রকমের বেস আমরা দেখতে পাবো, এ, জি, টি আর সি, যার মধ্যে এ এর সাথে টি এর কি হয়? ডাবল বন্ড হয়, এবং জি এর সাথে সি এর ট্রিপল বন্ড হয়। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, এইগুলো প্রথমবার লিখছি, প্রত্যেকবার কিন্তু আমি লিখবো না, ঠিক আছে? যেগুলো একবার লিখে দিচ্ছি আমি, সেগুলো পরের বার কিন্তু লিখবো না। সাইটোসিন, এই দুটো হচ্ছে আমার পিউরিন বেস, আর এই দুটো হচ্ছে পিরিমিডিন বেস। আরএনএ এর ক্ষেত্রে কি হয়? আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড একতন্ত্রী, এবং আরএনএ এর মধ্যে এই যে থাইমিন, থাইমিনের বদলে থাকে ইউরাসিল। আরএনএ এর মধ্যে থাকে এ, জি, ইউ আর সি, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউরাসিল। ওকে, ডিএনএ এর যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, তার মধ্যে বড্ড বাজে দেখতে লাগছে। ডিএনএ এর যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এর মধ্যে এই যে বন্ডটা, এটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড, এবং এর মধ্যে স্টেবিলাইজ করে হাইড্রোজেন বন্ড দ্বারা। এবং এখানে দুটো স্ট্রাকচার, একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম পর্যন্ত যায়, তাহলে উল্টোটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, 5 প্রাইম থেকে 3 প্রাইম যায়। এই 5 প্রাইম 3 প্রাইম কোথা থেকে এসছে? যা এই যে অ্যাডিনিন, এই যে পিরিমিন, পিউরিন যে বেস গুলো রয়েছে, নাইট্রোজেন বেস গুলো রয়েছে, সেই নাইট্রোজেন বেসের কোন কার্বনটা এখানে ফ্রি অবস্থায় রয়েছে, সেই তার বেসিসে আমরা 3 প্রাইম বা 5 প্রাইম ডিসাইড করব। ডিএনএ এর মধ্যে থাকে কি? এই যে এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষার। এছাড়া কি থাকে? এছাড়া থাকে সুগার অ্যান্ড ফসফরাস। সুগারটা কিরম সুগার? না, পেন্টোজ সুগার, পিএনটি, পেন্টোজ সুগার। ওকে, আচ্ছা, আর থাকে হচ্ছে হিস্টোন প্রোটিন। ক্লিয়ার? ওকে, এখানে সবটা দেওয়া ছিল, খুব ভালো। এর ওপরেই লেখাগুলো বসে গেল। আচ্ছা, আমি এই লেখাটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, নিউক্লিওটাইড বলা হচ্ছে। আচ্ছা, নিউক্লিওটাইড কাকে বলছি? ফসফেট, সুগার এবং বেস, এই তিনটাকে একসাথে নিউক্লিওটাইড বলছি। আর সুগার এবং বেসকে একসাথে নিউক্লিওসাইড বলা হয়, ঠিক আছে? সুগার আর বেস যদি একসাথে থাকে, সুগার প্লাস বেস, এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। তার সাথে যখন ফসফেট যুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। এই যে বেস পেয়ারিং হয়েছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, এখানে ট্রিপল বন্ড রয়েছে, এখানে সিঙ্গেল বন্ড রয়েছে। এদিকটা সুগার ফসফেটের ব্যাকবোন থাকে, একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয়, এটা এটা কিন্তু হেলিকাল না, এটাকে খুলে দেখানো হয়েছে। এটা তাহলে 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে, ঠিক আছে? এটা ডাবল হেলিকাল স্ট্রাকচার। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে প্রাপ্ত সব থেকে বেশি হাইড্রোকার্বন হলো মিথেন, ইথেন, প্রোপেন নাকি ইথিলিন? সব থেকে বেশি কোন হাইড্রোকার্বনটা বায়ুমণ্ডলে পাওয়া যায়? আমি ক্লাসটা শুরুর আগে কফিটা নিয়ে বসেছি, মাঝখানে খেতেই ভুলে গেছি, পুরো জল হয়ে গেছে। আর ব্ল্যাক কফি যদি ঠান্ডা হয়ে যায়, সেটা মানে তেতো গোলা জল ছাড়া আর কিছু লাগে না। তো জঘন্য লাগছে খেতে, সেই প্রিটি সিরিজের মতো বলতে পারি, জঘন্য। বায়ুমণ্ডলে প্রাপ্ত সব থেকে বেশি হাইড্রোকার্বন হলো মিথেন। অপশন এ এখানে সঠিক উত্তর, মিথেন। মিথেন হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ফর্ম হাইড্রোকার্বনের। মিথেনের সংকেত কি? CH4।
এটা হচ্ছে একটা অ্যালকেন। হাইড্রোকার্বনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন, তাই তো? হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে সিম্পলি কার্বন এবং হাইড্রোজেনের যে মলিকিউল গুলো সেগুলোকে আমরা বলছি হাইড্রোকার্বন। অ্যালকেনের মধ্যে থাকে সমস্ত সিঙ্গেল বন্ড, প্রত্যেকটি এক বন্ধন দ্বারা যুক্ত। অ্যালকিনে মিনিমাম একটা ডবল বন্ড, আর অ্যালকাইনের ক্ষেত্রে অন্তত একটা ট্রিপল বন্ড। ওকে, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। অ্যালকিনের ক্ষেত্রে কি? অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, আর অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। এগুলো হচ্ছে এদের সাধারণ সংকেত বা কি বলে, সাধারণ সংকেতের ইংলিশটাই ভুলে গেলাম। যেখানে n এর সংখ্যা যদি 1 হয়, n এর সংখ্যা যদি এখানে 1 হয় দেখো, তাহলে তখন কার্বনের ক্ষেত্রে 1 আর 2 2 4 হবে, তাহলে CH4 হচ্ছে যদি n equals to 1 হয়। এখানে n equals to 1 হতে পারবে না, 2 হতে হবে, মিনিমাম দুটো কার্বন লাগবে একটা ডাবল বন্ড করার জন্য, তাহলে N2 C মানে N2 হলে C2H4, আর এখানে যদি N2 হয় তাহলে C2H2 হবে। স্ট্রাকচারটা কিরকম হবে? C ট্রিপল বন্ড C, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এর স্ট্রাকচারটা কিরকম হবে? C ডাবল বন্ড C, এর কাছে দুটো হাইড্রোজেন, এর কাছে দুটো হাইড্রোজেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এই ক্লাসের পিডিএফটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা ভাবছো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবে, তারা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের কাছে আমার নাম্বার নেই। আর যদি এমন কেউ হয় যারা আমার কন্ট্যাক্টস থেকে ক্লাস দেখছো, তারা আমাকেও মেসেজ করতে পারো, আমিও গ্রুপে অ্যাড করে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং অবশ্যই তোমরা 15তে কে কতগুলো অ্যান্সার সঠিক করতে পারলে সেটা অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, সেটা কমেন্ট বক্সে ড্রপ করে যাও।